Nourish Health Center. Holistic health care for your family. Be healthy naturally. এটা কি আপনার মনে হয় যে এটা আসলে একটা ভালো কাজ? যদি ওষুধ না খাওয়া যায় তাহলে টাকা বাঁচলো, ওষুধের ক্ষতি বাঁচলো, তাই না? আমরা চেষ্টা করে দেখি পারা যায় কিনা। হ্যাঁ, আমরা আগের দিন একটা মিটিং করেছিলাম এখানে, বেশ কিছু মানুষ ছিলেন, তাদের মধ্যে কয়েকজন আছেন আর আপনারা যারা নতুন আসছেন তাদের সবার জন্য আজকে সেদিন আমাদের আলোচনার কিছু অংশ বাকি ছিল, সময় ছিল না, এই জন্য আমরা বলতে পারি নাই। আমরা আসলে এই গ্রামে, পুরো গ্রামে একটা কাজ করতে চাই লম্বা সময় ধরে, 2-3 বছর ধরে। কাজটা এরকম যে এই গ্রামের মানুষরা সবাই সুস্থ থাকবে, কারো কোনো রোগ ব্যাধি থাকবে না, কারোর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কারোর ওষুধ খাওয়া লাগবে না। এরকম হয় কিনা, এরকম করা যায় কিনা, এরকম একটা পরীক্ষামূলক কাজ এই গ্রামে করতে চাই। আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক, প্রাকৃতিক চিকিৎসক, এবং আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিনা ওষুধে সুস্থ রাখা যায় কিনা, এবং সেটা সম্ভব। আর ওষুধ আমাদের ঘরেই আছে, আমাদের চারপাশেই আছে, সেগুলো আমরা আগের দিন আলোচনা করেছি এবং সামনে আরো অনেক আলোচনা করব। সেই ওষুধ আপনাদেরকে চিনাইও দিব আমরা, যে ঘরে কি কি ওষুধ আছে, বাগানে কি কি ওষুধ আছে, আমরা চিনাই দিব আপনাদেরকে ধাপে ধাপে। একদিনেই তো আর সবকিছু হয় না, বা একদিনেই আপনি সব জেনে যাবেন, বিষয়টা এরকম না। আমার 10 বছর পড়তে হয়েছে ডাক্তারি, সুতরাং এই জ্ঞান একদিনেই দিয়ে দেবো সব, বা সেটা অনুসরণ করবে, এটা সম্ভব। আমরা এই একটা নাম দিয়েছি এই কাজটার, প্রত্যেকটা কাজে তো নাম লাগে, নাহলে তো চেনা যায় না কি কাজ। আমরা বলছি গ্রিন হেলথ ভিলেজ, অর্থাৎ সবুজ স্বাস্থ্য গ্রাম। সবুজ সবসময় হচ্ছে সজীবতার প্রতীক, জীবন্ত কিছুর প্রতীক, এই জন্য আমরা নাম দিয়েছি। এইটাই যে ফাইনাল তা কিন্তু না, চাইলে আমরা এই নাম পরিবর্তন করতে পারি। আপনারা যদি মনে করেন কখনো যে না আরো সুন্দর নাম পাওয়া যায়, কেউ যদি ভেবে একটা নতুন নাম বের করতে পারেন, সেরকম নাম হইতে পারে। আমরা কোথাও একটা সাইনবোর্ড টাঙাই দিব যে এই গ্রামের এই নাম। ছয়ঘরিয়া থাকবে, ছয়ঘরিয়া যাচ্ছে না, মানে ব্যাপারটা এরকম যে মানুষ যেন বলতে পারে যে খুলনার বোটেঘাটে একটা গ্রাম আছে, যে গ্রামের মানুষ কোনো ওষুধ খায় না। ওই পাবনাতের লোকজন আপনাকে দেখতে আসবে, চিটাগাংয়ের লোকজন আপনাকে দেখতে আসবে, চল দিন দেখি কি ঘটনা ওই জায়গায় ঘটিত। আমরা চাই এরকম হোক একটা, যে ওই গ্রামের সবাই সুস্থ। হ্যাঁ, 80 বছরের বুড়ি রাস্তা হেঁটে বেড়াচ্ছে টনটন করে, কোনো অসুখ বিসুখ নেই, এরকম একটা হয় কিনা, সেরকম একটা পরীক্ষা আমরা করতে চাই। আপনারা সহযোগিতা করলে সেটা সম্ভব হবে। আজকেই প্রথম আমরা বসলাম আমাদের এই স্বাস্থ্য আলোচনা নিয়ে। এর আগের দিন ছিল একটা পরিচিতিমূলক সভা। আজকের মূল আলোচনার বিষয়টা কিন্তু আছে শীত আসছে সামনে। এই শীতকালে যে সমস্ত অসুখ বিসুখ হইতে পারে, কারণ সুস্থ থাকার প্রথম শর্ত হচ্ছে রোগ না হওয়া, অর্থাৎ রোগকে ঠেকায় দেওয়া। ঘরে চোর ঢুকে গেল মনে করেন, এবার চোরের সাথে আপনি মারামারি করলেন, চোর ধরে ফেললেন, চোরের সাথে মারামারি করলেন, তাতে কে হারবে কে জিতবে বলা খুব মুশকিল। চোরও জিততে পারে, আপনিও জিততে পারেন, চোরের হাতে ছুরি-মুড়ি থাকতে পারে। সবচেয়ে ভালো হয় যদি চোরে আমরা ঘরে ঢুকতে না দিই, সেটা ভালো হয় না? এখন রোগ ঢুকে গেলে একবার, তখন নানা রকম জটিলতা, এই টেস্ট করো, ওই টেস্ট করো, এখানে দৌড়ো, ওখানে দৌড়ো, এই ওষুধ খাও, ওই ওষুধ। সবচেয়ে ভালো হচ্ছে রোগকে শরীরের ভিতরে ঢুকতে না দেওয়া। আপনারা বলেন যে আমরা কি ইচ্ছা করে রোগ বাঁধাই? হ্যাঁ, ইচ্ছে করেই বাঁধাই। আসলে বেশিরভাগ রোগ আমরা ইচ্ছে করে বাঁধাই, কারণ না জানার কারণ। কি করলে রোগ বাঁধে সেটা আমরা জানি না বলেই কিন্তু আমাদের বেশিরভাগ রোগ আমরা ইচ্ছে করে বাঁধাই। কিছু রোগ এমনি এমনি আসে, যেমন ধরেন ডেঙ্গু। মশা কোন ফাঁকেতে এসে পুটুস করে একটা কামড় দিয়ে চলে যাবে না, টেরও পাওয়া যাবে না। অনেক কিছু প্রোটেকশন নেওয়ার পরেও মশারি ফশারি খাটাইছি, কয়েল ময়েল জ্বালাইছি, তার মধ্যে দিয়েও এসে একটা কামড় দিয়ে যেতে পারে। এরকম কিছু কিছু রোগ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম রোগ আমরা ঠেকাইতে পারি। আসলে এখন রোগ ঠেকানোর জন্য একটা হচ্ছে আমাদের আলোচনা, আর একটা হচ্ছে ব্যায়ামের কোনো বিকল্প নাই। ভালো থাকতে গেলে শুধুমাত্র কথা দিয়ে ভালো থাকা যায় না, বা শুধু ওষুধ খেয়ে ভালো থাকা যায় না। দেখবেন সব ডাক্তাররাই কিন্তু বলে দেবে একটু হাঁটবেন, একটু এই করবেন, একটু ওই করবেন, তাই না? বিশেষ করে ব্যথা বেদনা হলে তো একই কথা। ওজন বেড়ে গেলে তো ডাক্তার বলে ওজন কমান, তো ওজন কমানোরও কাজ ওই একটাই, ব্যায়াম। তো আমরা মাসে একদিন ব্যায়ামও করাবো সরাসরি। আমরা কিছু ব্যায়াম আপনাদেরকে করায় দিয়ে যাব, আর কিছু দেখায় দিয়ে যাবো যেগুলো আপনারা বাড়িতে নিজেরা করবেন, এবং স্পেসিফিক যার যে ব্যথা আছে, যার যে সমস্যা আছে, গ্যাসের ব্যায়াম আছে, মাথা ব্যথার ব্যায়াম আছে, হাঁটু ব্যথার ব্যায়াম আছে, সবকিছুর ব্যায়াম আছে, ওজন কমানোর ব্যায়াম আছে, খিদে বাড়ানোর ব্যায়াম আছে, খিদে কমানোর ব্যায়াম আছে। এগুলো আমরা ওই সব ক্লাসগুলোতে আপনাদেরকে দেখাই দেব, আপনারা যার যার মতো করে বাড়িতে প্র্যাকটিস করবেন। সেটা আমরা মাসে একদিন, মাসে একবার করব। এই স্কুলের একটা রুম নাকি আছে যেখানে ব্যায়াম করা যাবে, আমি শুনেছি। তো সেখানে আমরা কবে করব সেটা জানাই দেওয়া হবে আগে থেকে, এটা মাসে একবার হবে। কিন্তু শর্ত হচ্ছে এই ব্যায়ামের ক্লাসে যারা আসবেন, যদি আসতে চান কেউ, মেয়েদেরকে অবশ্যই শাড়ি ছাড়া আসতে হবে, মানে সালোয়ার কামিজ পরে আসতে হবে, শাড়ি পরে ব্যায়াম করা যায় না। যদি করতে চান, না করতে চাইলে আমাদের জোর করার কিছু নাই। ছেলেদের ক্ষেত্রেও হচ্ছে ট্রাউজার এবং গেঞ্জি পরে আসতে হবে, প্যান্ট শার্ট বা লুঙ্গি পরে ব্যায়াম করা
যায় না। যদি কেউ মনে করেন যে না আমার ব্যায়াম করার দরকার নেই, শরীর তো আপনার। একজন ডাক্তার রোগীর শরীর সুস্থ রাখার ঠিকানায় নাই, ডাক্তারকে সুবিধা বরং আরো অসুখ হলে সুবিধা না। আপনার যদি অসুখ হয় তা আপনি কোনো না কোনো ডাক্তার কাছে তো যাবেন। শরীর আপনার, ভালো রাখতে চাইলে আপনাকে এই কাজগুলো করতেই হবে, এর কোনো বিকল্প নেই। না হলে ওই ব্যাকা হয়ে হাঁটতে হবে, ব্যথায় কাতরাতে হবে, রোগে ভুগতে হবে। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে ওষুধ ছাড়া সুস্থ থাকা, তাহলে ওষুধ ছাড়া সুস্থ থাকার দুটো পথ, একটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট জ্ঞান, রোগ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখা এবং ব্যায়াম করা। এই দুইটার বাইরে আর কোনো পথ নাই। ধরেন এইখানে আজকে আমরা 5-7-10 জন লোক আছি, কিন্তু এই গ্রামে কত মানুষ আছে? কয়েক হাজার মানুষ আছে। পুরো গ্রামে নিশ্চয়ই কয়েক হাজার মানুষ তো হবেই। এখন আমরা যেহেতু পুরো গ্রামকে অ্যাড্রেস করতেছি, সবাই কিন্তু এখানে থাকছে না, কিন্তু আমরা যারা এখানে থাকবো তাদের দায়িত্ব হচ্ছে এই গ্রামের সবাইকে একটা পরিবারের সদস্য হিসেবে ভাবা। মানে আপনার পরিবারের সদস্য যেমন একজন অসুস্থ হলে আপনারা যে দায়িত্ব পালন করেন, এই গ্রামের কেউ অসুস্থ হলেও আপনারা সেই দায়িত্বই পালন করবেন। অর্থাৎ আপনার বাচ্চা যখন অসুস্থ হচ্ছে, বা আপনার ভাই যখন অসুস্থ হচ্ছে, আপনার স্বামী যখন অসুস্থ হচ্ছে, তখন আপনি তার খোঁজ খবর নিচ্ছেন। আপনি যেটুকু জানেন সেটুকু দিয়ে তার সেবা করার চেষ্টা করতে, তাকে পরামর্শ দিচ্ছেন, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন। এই কাজগুলোই সবাই সবার জন্য করব। তার মানে আমরা পুরো গ্রামটাকে একটা পরিবার ভাবতে শুরু করব। ঠিক আছে? এখন থেকে আমরা পুরো গ্রামকে আমার পরিবার মনে করব। সবাই মনে করব যে এই পুরো গ্রামটাই আমার পরিবার। এটা আমাদের মাথায় ঢুকায় নিতে হবে। আমার কথাগুলো কি খুব কঠিন হয়ে যাচ্ছে? বোঝা যাচ্ছে? সবাই এই মিটিং গুলোতে হয়তো আসতে পারবে না, নানা কারণে ব্যস্ততা থাকতে পারে, বাড়িতে অনেক ঝামেলা থাকতে পারে। আজকে আপনি আসছেন, পরের মিটিং আপনি নাও আসতে পারেন, বা আজকে অনেকে আসে নাই। আমাদের সবার দায়িত্ব হবে এই সব মিটিং বা সভা থেকে আমরা যে জ্ঞানগুলো পাবো সেই জ্ঞানগুলো অন্যদের কাছে পৌঁছায় দিই। পৃথিবীতে একটাই সম্পদ যেটা দান করলে বাড়ে, আর বাকি সব সম্পদ দান করলে কমে। আপনার যদি হাজার হাজার কোটি টাকাও থাকে, তার থেকে যদি আপনি 1 টাকা কাউরে দান করে দেন, তাহলে কিন্তু 1 টাকা কমে যাবে। কিন্তু জ্ঞান হচ্ছে এমন একটা সম্পদ যেটা দান করলে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমি এই যে এত কথা বলতে পারি সারা দিন, এখন যদি আপনারা এখানে বসে থাকেন, আমার সাথে রাজি থাকেন আপনারা, আমি টানা 1 মাস এই চেয়ারে বসে কথা বলে যাব। এক কথা দ্বিতীয়বার বলবো না, নতুন কথা বলবো। টানা 1 মাস একদম সকাল থেকে শুরু করে সারা দিন রাত 24 ঘন্টা। এইটা আমার কিভাবে হয়েছে? এই জ্ঞান বিতরণ করে। আমি বাংলাদেশের 64টা জেলায় ট্রেনিং করাইছি, টেকনাফ থেকে তেতুলিয়া। তাহলে আমি আগে কিন্তু এত কিছু জানতাম না। যখনই আমি দেখছি যে আমাকে আলোচনা করতে হবে ক্লাসে গিয়ে, তখন আমাকে পড়াশোনা করতে হয়েছে। তখন আমার দেখছি যে আমার জ্ঞান বাড়তেছে। এই বাড়তো না যদি আমি দান না করতাম, তাহলে তো আমি পড়তামও না। তাহলে জ্ঞান দান করলে বাড়ে। আপনারাও এখান থেকে যে জ্ঞানটা পাবেন সেই জ্ঞানটা অন্যদের সাথে ভাগাভাগি করে নেবেন, তাহলে আপনিও জ্ঞানী হয়ে যাবেন। একসময় আপনার কাছেও মানুষ পরামর্শ নিতে আসবে, দিদি আমার এই হয়েছে, কি করবো বলো। আপনাদেরকে এখানে আমরা কিছু কিছু রোগের ব্যবস্থাপনা শিখাই দিব, যে কি হইলে কি করবেন, পুড়ে গেলে কি করবেন, কেটে গেলে কি করবেন, ভেঙে গেলে কি করবেন। হ্যাঁ, এরকম কিছু কিছু ইমার্জেন্সি হলে কিভাবে সেটাকে ম্যানেজ করতে হয় তাৎক্ষণিকভাবে। সাপে কামড়ালে কি করবেন, পোকা কামড়ালে কি করবেন, কেউ স্ট্রোক করলে কি করবেন, কেউ হার্ট অ্যাটাক করলে কি করবেন, এগুলো আমরা আপনাদেরকে ধাপে ধাপে শিখাই দিব। এখন সারা গ্রামের সব মানুষ তো আসবে না, আগে আমি বলেছি, হয়তো 10 জন, 20 জন, 25 জন, 30 জন শিখবেন। আপনাদের দায়িত্ব হচ্ছে ওই জ্ঞানটা কাজে লাগানো। যখনই কেউ ওরকম, আপনি ধরেন আমরা একটা ক্লাসে আপনাদেরকে শিখালাম যে সাপে কাটলে কি কি করতে হবে, তাহলে যখনই আপনি শুনবেন যে অমুক জায়গায় একজন সাপে কাটছে, আপনার দায়িত্ব হলো সেখানে গিয়ে আপনার সেই জ্ঞানটা প্রয়োগ করা। তাহলে তো এই জ্ঞান অর্জন করে লাভ নাই। যে জ্ঞান মানুষের কাজে লাগে না সেই জ্ঞান অর্জন করে কোনো লাভ আছে? তাহলে আপনাদের এই জ্ঞানটা যেন মানুষের মধ্যে ছড়ায় দিতে পারেন, আপনারা সেই মানসিকতা আপনাদের তৈরি করতে হবে। শুধু জ্ঞান না, আগে সে দক্ষতাও। ওই যে বললাম যে কিছু দক্ষতা আপনাদেরকে আমরা শেখাবো, যে কিভাবে কি করতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে। কেউ পানিতে পড়ে গেছে, তখন কি করতে হবে, এগুলো নিয়ে অনেক ভুল ধারণা আছে। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা বলছি যে ওষুধ ছাড়া সুস্থ থাকতে হবে। তাহলে এই ওষুধ ছাড়া সুস্থ থাকার জন্য কিন্তু একটা পরিবেশ দরকার। সবকিছুর জন্য একটা পরিবেশ দরকার, উপযুক্ত পরিবেশ দরকার। যেমন ধরেন যে আমরা আজকে এতগুলো মানুষ এখানে বসে কথা বলছি, যদি এই ঘরটা না থাকতো, যদি এই চেয়ারগুলো না থাকতো, যদি আমি না আসতাম, যদি আপনাদেরকে খবর না দেওয়া হতো, তাহলে কি আমরা এই কাজটা করতে পারতাম? তাহলে আমরা একটা পরিবেশ তৈরি করছি, এই আলোচনাটা তৈরি করার জন্য একটা পরিবেশ তৈরি করছি। আপনাদেরকে খবর দেওয়া হয়েছে, এখানে চেয়ার পাতানো হয়েছে, আমি আসছি, আপনারা বসছেন, ঘর আছে, রোদ বৃষ্টি হলে অসুবিধা হবে না। দিস ইজ কল পরিবেশ, এনভায়রনমেন্ট। তাহলে আপনাদেরকে এই গ্রামটাকে একটা স্বাস্থ্যকর পরিবেশ হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য কি করতে পারেন আপনারা? প্রচুর গাছ লাগাবেন, যার যেখানে সুযোগ আছে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। আমরা আগে বলছি সবুজ স্বাস্থ্য গ্রাম। আপনার বাড়ির পাশে যতটুকু জায়গা ফাঁকা আছে
আলু, কচু, বেগুন, লাউ, সবজির যে পরিমাণ দাম, যদি দুটো লাউ গাছের থেকে কেটে খাওয়া যায় তো অনেক টাকা বেঁচে যায়। দুটো শান্তি, নিজের বাগানের সবজি খাওয়ার একটা আলাদা শান্তি, ফ্রেশ জিনিস খেতে পারবেন আর টাকাও বাঁচবে। সুতরাং সবাই নিজ নিজ দায়িত্বে চেষ্টা করবেন যে একটু জায়গাও যেন ফাঁকা না থাকে। বাড়িতে যতটুকু জায়গা আছে প্রত্যেকের আরেকজনের বাড়িতে হলেও আপনি লাগান বা তারে উৎসাহিত করেন। রাস্তার পাশে, খাস জমিতে, যেখানে যেভাবে পারেন, যে ফলটা খাচ্ছেন সেই ফলের বীজটা ছড়ায় দেন এক জায়গায়, হোক এমনি এমনি গাছ হোক। একসময় গ্রামে বাগান বাড়ি থাকতো যেখানে দেশি গাব গাছ হতো প্রচুর, এমনি এমনি। এই যে বট গাছটা তো কেউ লাগায় না, এমনি এমনি হয়েছে। অথচ দেখেন এই গাছটার জন্য কত মানুষের উপকার হচ্ছে, এখানে ছায়া হচ্ছে, আপনারা এখানে বসতে পারতেন, তাই না? সুতরাং চেষ্টা করবেন যে প্রচুর পরিমাণে গাছ লাগাতে। আমরা একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে চাই। প্রথমে আমরা আসি যে আমরা সবাই আসলে ভালো থাকতে চাই, তাই তো? যে জন্য তো এখানে আসা, কাজ কাম ফালাই দিয়ে, নাকি? এই ভালো থাকা মানে হচ্ছে স্বাস্থ্য ভালো রাখা। এখন এই স্বাস্থ্য আসলে কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। এই স্বাস্থ্য বলতে WHO বলে একটা সংস্থা আছে যারা সারা পৃথিবীর স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে আর কি, এত ডিটেলস জানার দরকার নেই। তারা বলতেছে যে শারীরিকভাবে সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা এবং সামাজিকভাবে ভালো থাকাটা হচ্ছে স্বাস্থ্য, সুস্বাস্থ্য বা স্বাস্থ্য। শারীরিকভাবে ভালো থাকা মানে কি আমার শরীরে কোনো রোগ ব্যাধি নাই। মানসিকভাবে ভালো থাকা মানে কি কিছু মনের রোগ আছে না, কিছু ভালো লাগে না, কেন জানি দুশ্চিন্তা, তাই না? তারপরে সবসময় মন মরা হয়ে থাকা, তারপরে রেগে যাওয়া, মেজাজ খারাপ হওয়া, কারো কথা ভালো না লাগা, মনের একটা ফুরফুরে ভাব সেটা নাই। এগুলো হচ্ছে মানসিক অসুস্থতা। তো শুধু শারীরিকভাবে সুস্থ থাকলেই হবে না, শারীরিকভাবে তো সুস্থ থাকতেই হবে, কোনো রোগ ব্যাধি থাকবে না। শুধু রোগ ব্যাধি না থাকাটাই সুস্বাস্থ্যের লক্ষণ না। WHO বলতেছে শুধু রোগ ব্যাধি না থাকলেই তাকে আমরা স্বাস্থ্য বলছি না, আমরা বলছি রোগ ব্যাধি তেমন থাকবে না, অর্থাৎ শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন, মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন, সামাজিকভাবে আপনি সুস্থ থাকবেন। সামাজিকভাবে সুস্থতা বলতে সমাজের সব মানুষের সাথে যদি আপনার সুসম্পর্ক না থাকে, যাত্রার সাথে যদি আপনার ঝগড়া বাঁধে, শত্রুতা থাকে, গন্ডগোল হয়, তাহলে আপনি ঠিকমতো ঘুমোতে পারবেন। ঠিকমতো ঘুমোতে না পারলে শরীর খারাপ হবে, খাবার হজম হবে না। তার মানে ভালো থাকতে গেলে আসলে শুধু রোগ তাড়ানোর না, আরো অনেকগুলো কাজ কিন্তু আছে। এটাকে বলে সোশ্যাল হেলথ, অর্থাৎ সামাজিক স্বাস্থ্য, যেটাকে আমরা বলছি যে সমাজে আমরা যে চলাফেরা করি, আমরা যে এলাকায় বাস করি, এই সমাজের মানুষের সাথেও আমাদের সুসম্পর্ক রাখতে হবে। আমাদের একটা ভালো পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হবে। আগেই বলেছি, এই গ্রামে যদি কোনো গাছ না থাকে, কোনো পুকুর না থাকে, তাহলে কি আপনারা ভালো থাকতে পারবেন? ভালো থাকতে পারবেন। তাহলে আমাদের একটা স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হবে, আমাদের নিজের শরীরকে নিরোগ রাখতে হবে, আমাদের মনকে সুস্থ রাখতে হবে, আমাদের সামাজিক স্বাস্থ্য যেটাকে আমরা বলি বা সামাজিক সম্পর্ক যেটাকে আমরা বলি সেটাও ভালো রাখতে হবে। পরস্পরের সাথে যেন সুসম্পর্ক থাকে, একজনের বিপদে আরেকজন এগিয়ে যাচ্ছে। তাহলে কি হয়, আপনার যদি প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকে, এই গ্রামের সব মানুষের সাথে সম্পর্ক ভালো থাকে, আপনার মনের জোর অনেক বেড়ে যাবে যে আপনি যদি কালকে বিপদে পড়েন, অনেক মানুষ আপনাকে দেখতে আসবে। এটা একটা গবেষণায় দেখা গেছে, যে মানুষদের অনেক ভালো বন্ধু আছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কম। যে মানুষদের অনেক ভালো বন্ধু আছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কম। এবং সত্যিকার অর্থেই সামাজিক সম্পর্ক যে কাজে লাগে তার একটা উদাহরণ আমি দেই। আমার এক বন্ধুর একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলে যে তাকে এক্ষুনি বাইপাস সার্জারি করতে হবে। বাইপাস সার্জারির নাম শুনেছেন তো? বুক চিরে যে রক্তনালীগুলো বন্ধ হয়ে যায় সেগুলোকে চালু করে দেওয়া হয় ভিন্ন প্রক্রিয়ায়, এবং তার অনেকগুলো ব্লক ছিল। সেই অপারেশনের জন্য তাৎক্ষণিকভাবে 10 লাখ টাকা প্রয়োজন। কিন্তু আমার সেই বন্ধুর পক্ষে 10,000 টাকা খরচ করাও সম্ভব ছিল না। কিন্তু আমার বন্ধুর কিছু বন্ধু ছিল যারা খবর পাওয়া মাত্র 1 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা জোগাড় করে ফেলেছে এবং তার অপারেশনটা সফলভাবে হয়েছে। তারপরে অনেক বছর উনি বেঁচে ছিল, যদিও পরবর্তীতে আবার হার্ট অ্যাটাকেই মারা গেছে। তাহলে দেখেন যে, এবং এই 10 লাখ টাকা তার কোনোদিন ফেরত দেওয়া লাগে নাই। তার যে বন্ধুরা এটা জোগাড় করে দিয়েছিল তারা এই টাকাটা আর কখনো তার কাছ থেকে ফেরত নেয় নাই। মানে তারা নিজেরা দিছে, অন্যদের কাছ থেকে কালেক্ট করছে, যে যেমনি পারছে। কেউ 1000 দিছে, কেউ 5000, কেউ 10,000 দিছে। তাহলে বুঝতে পারছেন যে তার যদি এই ভালো বন্ধু না থাকতো কয়েকজন, তাহলে কিন্তু সে নির্ঘাত মরে যেত। তার ফ্যামিলির পক্ষে বা তার পক্ষে 10 লাখ টাকা ম্যানেজ করা সম্ভব ছিল না। তাহলে সামাজিক হেলথ যেটাকে আমরা বলছি বা সামাজিক স্বাস্থ্য যেটাকে আমরা বলছি, সামাজিক সম্পর্ক যেটাকে আমরা বলছি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে ছোট করে দেখার কিন্তু কিছু নাই। যে আমাদের সমাজে সুসম্পর্ক থাকার কত বেনিফিট। আপনার যদি সবার সাথে সুসম্পর্ক থাকে, আপনি অনেক দিক দিয়ে বেনিফিটেড হবেন। বিপদে পড়বেন, দেখবেন যে প্রত্যেকে আপনার পাশে এসে দাঁড়াইছে। সম্পর্ক খারাপ হয়ে যাবে, কেউ আপনার পাশে এসে দাঁড়াবেন, বরং উল্টো আরো ক্ষতি করার চেষ্টা করবে। তাহলে আমরা ভালো থাকতে চাইলে কিন্তু শুধু
ওষুধ খাবো না এটাই একটা শর্ত না, কিন্তু অনেকগুলো কাজের কথা আমি এরপরে আমি একটা জিনিসকে এখানে যোগ করছি। এই যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে WHO বলছে যে এই জিনিসগুলো থাকতে হবে তোমার। আমি যোগ করছি ফাইন্যান্সিয়াল হেলথ, অর্থাৎ ভিটামিন এম। ভিটামিন এম এর নাম শুনছেন? ABCDE এগুলো তো শুনছেন নাকি? ভিটামিন এম আছে একটা, জানেন? আচ্ছা, এটা কেউ জানে না। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন অন্তত পৃথিবীতে। এটা হচ্ছে ভিটামিন মানি, টাকা। টাকা না থাকলে কোনো জ্ঞান বুদ্ধিতে কাজ হবে না, তাই না? পকেটে টাকা না থাকলে আমি যতই শিখাই না কেন যে রাগ কন্ট্রোল করেন, কন্ট্রোল আর হবে না। মেজাজ সবসময় খারাপই থাকে, সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে, তাই না? টাকা না থাকলে আপনি পুষ্টিকর খাবার খেতে পারবেন না, অসুস্থ হয়ে পড়বেন, তাই তো? রোগ ঠেকাতে গেলেও তো আপনার কিছু ব্যবস্থা নিতে হবে, সেই ব্যবস্থা নিতে গেলেও টাকা লাগে। পৃথিবীতে টাকা ছাড়া কিছু হয়। তাহলে আর্থিক সুস্বাস্থ্য বজায় রাখাও কিন্তু জরুরি। তাহলে কি করতে পারেন আপনারা? সেজন্য সবার উচিত চেষ্টা করা যার যার জায়গা থেকে যত বেশি আয় করা যায়, অবশ্যই সেটা বৈধভাবে। এখন অনেক মেয়েরা ঘরে বসে নানাভাবে ইনকাম করে, একটু শুধু খোঁজ খবর রাখতে পারলেই হয়। যার যে মেধা আছে, যার যে ট্যালেন্ট আছে, যার যেটুকু সম্বল আছে সেটুকু কাজে লাগায়, যাতে শুধুমাত্র পুরুষের উপরে আয়ের কারণ সংসারে যখন আয় বাড়ে তখন সচ্ছলতা বাড়ে, সচ্ছলতা বাড়লে সম্পর্ক ভালো থাকে, রোগ ব্যাধি কম হয়, ভালো পুষ্টিকর খাবার খায়, সুতরাং রোগ ব্যাধি কম হয়। আমরা প্রয়োজনে সম্ভব হলে আগামীতে যদি আপনাদের প্রয়োজন হয়, মনে হয় যে হ্যাঁ আপনারা কোনো দক্ষতা উন্নয়ন ট্রেনিং দরকার আপনাদের, যে আপনারা একটা কাজ শুরু করতে চান, সেখান থেকে আপনারা কিছু আয় করতে পারেন, আমরা সেরকম উদ্যোগ হাতে নিতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে যে সবার মধ্যে এরকম একটা চিন্তা তৈরি করা যে আমি কি করে আয় করতে পারি, আমার কি দক্ষতা যোগ্যতা আছে। শুধু রান্না বাড়া করে আর সংসার দিয়েই করেই সারা জীবন চলে যাবে? আমি কি করে নিজেকে আয় যুক্ত করতে পারি? ওই যে বললাম, বাড়িতে দুটো সবজি ফলায় আপনি 2 টাকা ইনকাম করতে পারেন, অনেকে সেলাইয়ের কাজ করতে পারেন, অনেক রকম কাজ আছে। সুতরাং চেষ্টা করা আমাদের যে সংসারে যেন সচ্ছলতাটা, আর্থিক সচ্ছলতাটা বজায় থাকে। এর আগে আমরা একটু আগে বলছিলাম পরিবেশের কথা। এই পরিবেশের একটা বড় জায়গা হচ্ছে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা, অর্থাৎ যে ময়লা যেগুলো আমরা কি বলছি, এই যে রাস্তায় দেখবেন অনেক ঠোঙা ফেলানো, কাগজ ফেলানো, কলার খোসা ফেলানো, বাড়িতেও কিছু বর্জ্য হয়। আমরা সবাই চেষ্টা করব, এখন যেহেতু আমরা বলছি যে পুরো গ্রামটাকে নিয়ে আমরা কাজ করব, যাদের দোকান আছে তাদের দোকানের সামনে যদি একটা ডাস্টবিন বানানো যায়, সব ময়লাগুলো সেখানে ফেলা হবে। আপনারাও চেষ্টা করবেন বাড়িতে, নিজেদের বাড়িতে ময়লাগুলোকে একটা জায়গায় রেখে সেটাকে কিভাবে ডিস্ট্রয় করা যায়, ধ্বংস করা, ছড়ায় ছিটায় না দিয়ে। কারণ এই বর্জ্যের কারণে কিন্তু আমাদের ফসলি জমির উৎপাদন কমে গেছে অনেক। ফলা লাঙল দিলেই পলিথিন উঠে আসে, সেই জন্য কিন্তু সরকার পলিথিন নিষিদ্ধ করছে। পলিথিন ছাড়া আরো বর্জ্য আছে। এই বর্জ্য দিয়ে চাইলে ইনকামও করা যায়। কেউ যদি উদ্যোগ নিতে পারেন এরকম যে গ্রামের যেগুলো আমরা জৈব বর্জ্য বলি, অর্থাৎ তরকারির খোসা, মাছের আষ্টে, মাছের নাড়ি ভুড়ি, এগুলো হচ্ছে জৈব বর্জ্য, এগুলো কাজে লাগে। এইগুলো যদি মাটিতে পুঁতে রেখে এগুলো থেকে জৈব সার তৈরি করা হয়, বাজারে জৈব সার কেনেন না 40 টাকা কেজি, অথচ বিনা পয়সাতেই কিন্তু আপনারা চাইলে এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন, নিজের জমিতেও ব্যবহার করতে পারেন। কেউ যদি কমার্শিয়ালি চান আপনি উৎপাদন করে বিক্রিও করতে পারেন, এর কাঁচামাল আপনি ফ্রি পাবেন। তো খোসা মশা তো সবাই ফালাই দেয়, আপনি একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যদি সেগুলো কুড়ো এনে প্রসেস করতে পারেন, তাহলে আপনি বাড়িতে জৈব সার তৈরি করতে পারবেন। আপনারা যদি আগ্রহী হন জৈব সার কিভাবে তৈরি করতে হয় আমরা শিখাই দেবো, কোনো অসুবিধা নাই, আপনারাও শিখে নিতে পারেন। এখন ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এইবারে আমরা আসি আজকের মূল আলোচনায়, সেটা হচ্ছে যে শীতকালীন রোগ ব্যাধিগুলো আমরা কিভাবে ঠেকাবো। আসলে শীত আসলে প্রত্যেকটা মৌসুমের আলাদা আলাদা কিছু রোগ আছে। একটা তো কমন রোগ আছে, যেমন ওই জন্য গ্যাসের সমস্যা কিন্তু 12 মাস, ওর কোনো শীত গরম নেই। এরকম কিছু রোগ আছে যেগুলো 12 মাস থাকে, ডায়াবেটিস, রক্তচাপ, এগুলো 12 মাস থাকে। কিন্তু মৌসুমী কিছু রোগ আছে, কিছু রোগ আছে যেগুলো গরমে বেশি হয়, কিছু রোগ আছে যেগুলো শীতে বেশি হয়, কিছু রোগ আছে যেগুলো বর্ষায় বেশি হয়। তো যেহেতু সামনে শীত আসতেছে, এই শীত হলে কি কি অসুখ বেশি হয় আপনাদের কোনো ধারণা আছে? ঠান্ডা, বেশিরভাগ হচ্ছে ঠান্ডা জনিত যে সমস্যাগুলো হয়, সর্দি কাশি যেটা উনি বললো, এইটাই সবচেয়ে বেশি হয়। এবং এতে সব থেকে বেশি এফেক্টেড হয় কারা? বাচ্চারা এবং বুড়োরা। যাদের বয়স একটু কম তারা মোটামুটি ঠেকায় মেকায় দিতে পারে একরকম, কিন্তু যারা বয়স্ক এবং যারা ছোট শিশু তারাই সব থেকে বেশি আক্রান্ত হয় ঠান্ডা জনিত। আমাদের দেশটা মূলত গরমের দেশ, ফলে আমরা কি করি, এমন ভাবে বাড়িঘর বানাই, এই দেখেন কতখানি জায়গা ফাঁকা, উপরে ফাঁকা, নিচে ফাঁকা, চারিদিকে ফাঁকা। আমরা চেষ্টা করি অনেক বেশি জানালা ঘরে, তাই না, ফাঁকা, ভেন্টিলেটর থাকে,
নিচ দিয়ে ফাঁকা থাকে, উপর দিয়ে ফাঁকা থাকে, কারণ প্রায় 9 মাস গরম থাকে। সুতরাং আমাদের বাড়িঘরগুলো এমন ভাবে তৈরি, গরমের উপযোগী করে তৈরি, শীতের উপযোগী তৈরি করা না। শীত থাকে বড় জোর 2-3 মাস, ফলে আমরা কিন্তু শীতটাকে মেনে নিতে পারি না। কিন্তু ইউরোপ আমেরিকায় ওরা আবার গরম মোটে সহ্য করতে পারে না। ওরা আমরা যখন এই যে মাঘ মাসে যখন কাঁথা গায়ে দিয়ে ঘুরে বেড়াবো বা সোয়েটার গায়ে দিব, ওরা যদি এখানে আসে ওরা খালি গায়ে ঘুরে বেড়াবে, কারণ এটাই ওকে গেছে গরমকাল। বাকি সময় তো বরফের মধ্যে থাকে ওরা। সুতরাং ওদের বাড়ি ঘরের চেহারাগুলো একরকম, আর আমাদের বাড়ি ঘরের চেহারাগুলো তার ঠিক উল্টোটা। ওকে বাড়ি ঘর এমন ভাবে বানানো যাতে বাইরে থেকে কোনো বাতাস ঘরের মধ্যে ঢুকতে না পারে, এইভাবে বানানো। আর আমাদের বাড়ি ঘরগুলো আমরা এমন ভাবে তৈরি করি যাতে প্রচুর আলো বাতাস ঘরের মধ্যে ঢুকতে পারে। এর খারাপ ইফেক্টটা আমরা শীতের সময় এসে পাই। আমরা ঘরের মধ্যে চেষ্টা করি লেপ, কাঁথা, কম্বল গায়ে দিয়ে নিজের প্রোটেক্ট করার জন্য, বাচ্চাদেরকেও ঢেকে ঢুকে রাখার চেষ্টা করি। ফলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বাচ্চা ঘেমে যেয়ে ঠান্ডা লেগে, বাচ্চা ঢেকে রাখিছেন ঠিকই, কিন্তু বাচ্চা ঘামে ঠান্ডা লেগে কাশি হয়ে গেছে। তারপরে মনে করেন যে মাথা তো ঢাকতে পারতেছেন না, ঘর তো ঠান্ডা, বাইরের আর ঘরের টেম্পারেচার প্রায় একই। ঠান্ডাটা মূলত ঢোকে আমাদের শরীরের ভেতর, কিন্তু গরম থাকে। ঠান্ডা লাগলে আমার বাইরের চামড়াটা গরম হয়ে যায়, এতে সমস্যা হয় না শরীরের সমস্যা হয় তখন যখন শরীরের ভিতরটাও ঠান্ডা হয়ে যায়। কারণ শরীরের বেঁচে থাকার জন্য শরীর কাজ করে, এই কাজ করার ফলে তাপ উৎপন্ন হয়, ফলে আমাদের শরীর গরম থাকে। মরা মানুষের শরীর কখনো ধরে দেখেছেন ঠান্ডা না? কারণ তার শরীরে কোনো কাজ হচ্ছে না বলে তাপ উৎপন্ন হচ্ছে না। তাহলে ভিতরে যদি যে কাজ যন্ত্রপাতিগুলো কাজ করে সেগুলো যদি ঠান্ডা হয়ে যায়, ওরাও আর কাজ করতে পারবে না, আপনার রক্ত জমাট বেঁধে যাবে, হার্ট কলাপস করে যাবে। তাহলে ভেতরের টেম্পারেচার ঠিক রাখাটা কিন্তু ইম্পর্টেন্ট। সেজন্য আপনি কতটুকু লেপ কাঁথা গায়ে দিলেন তার থেকে বেশি চেষ্টা করা ঘরের পরিবেশকে গরম করা যায় কিভাবে। তাহলে ফুটো ফাটা বন্ধ করে দিতে হবে, সন্ধ্যার সাথে সাথে দরজা জানালা লাগাই দিতে হবে। বিশেষ করে যে বাড়িতে বয়স্করা এবং বাচ্চারা, বাইরে কম বের হওয়া। ঘরের মধ্যে ছোটবেলায় দেখতাম যে ওই কয়লা বা তুষের আগুন জ্বালানো হতো মাটির পাত্রে। বিদেশে আগে ওই ফায়ার বক্স থাকতো সবার ঘরে, কয়লা কাঠ জ্বালাতো ওরা। এখন তো হিটার হয়ে গেছে সব জায়গায়। তো যাদের সামর্থ্য আছে তারা রুম হিটার কিনতে পারেন, যাদের ঘরে ছোট বাচ্চা আছে এবং বয়স্ক মানুষ আছে রুম হিটার কিনতে পারেন। মোট কথা ঘরের পরিবেশটাকে যতটা পারা যায় উষ্ণ করা। যদি সম্ভব হয় আপনি ঘরের মধ্যে কাঠ কয়লা দিয়ে ঘর গরম রাখতে পারেন। খেয়াল রাখতে হবে যেন দুর্ঘটনা না ঘটে। যে শরীরকে ঠান্ডা গরম করার চাইতে ঘরের পরিবেশটা উষ্ণ রাখাটা সবচেয়ে জরুরি। বাইরে যদি আমরা বের হই তাহলে যেন সাফিসিয়েন্ট প্রোটেকশন নিয়ে বের হই, বিশেষ করে মাথায় টুপি। আর সব থেকে যেটা আমরা অ্যাভয়েড করে যাই, আমরা গুরুত্ব দেই না, ঠান্ডা ঢোকে কিন্তু নাকের ভিতর দিয়ে। আমাদের বেশিরভাগ ভেতরে ঠান্ডা বাতাস যায় আমাদের নাক দিয়ে, কারণ আমরা সব ঢাকি, মাথাটা তো সব ঢাকি, নাক তো ঢাকতে পারি না, নাক ঢাকলে দম নেবো কি করে। ওই ফাঁকে কিন্তু ঠান্ডাটা ভিতরে ঢুকে যায়। তাহলে বাইরে যখন আমরা বের হবো চেষ্টা করবো মাস্ক ব্যবহার করতে। বাইরে যাদের ঝুঁকি আছে, যারা ঠান্ডায় সেন্সিটিভ, কারা বয়স্ক মানুষরা, যাদের হার্টের সমস্যা আছে, যাদের অ্যাজমা আছে, যাদের কাশি আছে, যাদের কোল্ড অ্যালার্জি আছে, এই মানুষগুলো ঠান্ডাকে অ্যাভয়েড করার জন্য শীতের সময় সন্ধ্যার পরে এবং খুব ভোরে বাইরে না আসা ভালো। শিশুদেরকে একটু বিশেষভাবে যত্ন নিতে হবে, বয়স্কদেরকেও বেশিরভাগ যত্ন নিতে হবে, কারণ শীতের সময় হার্ট অ্যাটাক বেশি হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে শীত আসার শুরু থেকে মোটামুটি যাদের একটু হার্টের সমস্যা আছে বা যাদের একটু বয়স বেশি হয়ে গেছে তারাই মরতে থাকে। এর কারণ হচ্ছে শীতে সবকিছু সংকুচিত হয়ে যায়। তো যার ছোটখাটো ব্লক ছিল ভিতরে, ধরেন 80% 70% ব্লক ছিল, টের পায় নাই, গরমের সময় টের পায় নাই, কোনো চিকিৎসাও করে নাই, ডাক্তারের কাছে যায় নাই, মাঝে মাঝে একটু ব্যথা ট্যাথা হয়েছে, গ্যাসের ব্যথা মনে করে গ্যাসের ওষুধ খাইয়ে নিচ্ছে, এইভাবে চালাই দিচ্ছে। যখনই শীত এসে গেছে তখনই আমাদের রক্তনালীগুলো সরু হয়ে যায়, শীতে সবকিছু সংকুচিত হয়ে যায়। এটা হচ্ছে বিজ্ঞানের ফর্মুলা। ঠিক একইভাবে রক্তনালীগুলো সরু হয়ে যায়। তাহলে সরু হয়ে গেলে 80% ব্লক মানে কি 80% বন্ধ, 20% জায়গা দিয়ে রক্ত চলাচল করতো। যখনই শুরু হয়ে গেছে তখনই ওই 20% বুঝে গেলে হার্ট অ্যাটাক হয়ে গেছে। এই জন্য শীতে হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়ে যায়। এই জন্য বয়স্ক যারা আছে তারা যথেষ্ট পরিমাণে প্রোটেকশন নিয়ে চলবে। গরম পানি দিয়ে গোসল করতে হবে, কম বেশি সবাইকে, ছোট বড় সবাইকে গরম পানি দিয়ে গোসল করা উচিত। বাচ্চাদের সর্দি, কাশি, জ্বর খুবই কমন একটা ব্যাপার, কিন্তু আমরা যেটা করি জ্বর হওয়ার সাথে সাথেই ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার একটা নাপা ওষুধ দেয় আর বেশি হলে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। জ্বর সাধারণত কোনো অসুখ না, জ্বর হচ্ছে অন্য অসুখের লক্ষণ, জ্বর কোনো রোগ না। জ্বর হইলে আমরা বলি যে অন্তত 2-3 দিন দেখা উচিত কোনো ওষুধ ছাড়াই। কারণ জ্বর মানে কি আমার শরীরে কোনো জীবাণু ঢুকছে,
আমার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে, শ্বেত রক্তকণিকা যেটা আছে, সেটা ওই জীবাণুর সাথে যুদ্ধ করছে। এর ফলে শরীরে কিছু তাপ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে জ্বর। এখন আমি যদি সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে ফেলি, তাহলে আমার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওর আর কোনো কাজ থাকে না। ফলে পরবর্তীতে যখন বড় অসুখে আক্রান্ত হবে, ওই যে রোগ জীবাণুগুলো, ওগুলো তো আর শক্তিশালী হয় না, ওগুলো তো দুর্বল থেকে গেছে, ও আর ফাইট করতে পারবে না, সারা জীবনের ওষুধ খেয়েই চলতে হবে এবং অল্পতেই রোগ আক্রান্ত হবে। শরীরের রোগ দেখবেন, যারা জমিতে কাজ করে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে, তাদের কিন্তু তুলনামূলকভাবে এই ঠান্ডা ভান্ডায় তেমন একটা কিছু হয় না, বরং যারা ব্রয়লারের মতো ঘরের মধ্যে থাকে সারাক্ষণ, তাদের কিন্তু বেশি হয়। বাচ্চাদের সর্দি হলে যেটা সমস্যা হয় সেটা হলো যে নাক বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এই নাক বন্ধ হওয়ার জন্য অনেকে ড্রপ ব্যবহার করেন, নেজাল ড্রপ। এটা ঠিক না, এতে আরো ক্ষতি হয় বেশি। সিম্পলি নরসল বলে একটা ড্রপ আছে বাজারে, দেখবেন। এই নরসল ব্যবহার করবেন, চাপ দিয়ে নাকের মধ্যে, এটা একটা স্যালাইন ওয়াটার, আর কিছু না। নরসল হচ্ছে একটা স্যালাইন ওয়াটার। একটা নাক বন্ধ করে আর একটা নাকে চাপ দিয়ে দিতে হবে, দিয়ে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে ওই বাচ্চা যখন জোরে শ্বাস ছাড়বে, ওর সাথে সর্দি বেরিয়ে যাবে। আর শুকনা কাপড় দিয়ে নাকের ভিতরটা পরিষ্কার করে দিতে হবে, 2 দিনে সর্দি ভালো হয়ে যাবে। একটু রোদ লাগাতে হবে, একটু দিনের বেলা একটু রোদ লাগাতে হবে সকালের দিকে। এবং রোদ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের সুস্থ থাকার জন্য যে কয়টা উপাদান প্রয়োজন, তার মধ্যে কিন্তু রোদ একটা। এখানে যারা আছেন, যারা বয়স্ক আছেন, সবারই কিন্তু কম বেশি ব্যথা আছে। এই ব্যথার মূল কারণ হচ্ছে ভিটামিন ডির অভাব বেশিরভাগ ক্ষেত্রেই, এবং ক্যালসিয়ামের অভাব। ক্যালসিয়াম যেটুকু আমরা খাবার থেকে পাই, সেটাও হজম করার জন্য ভিটামিন ডি দরকার। একটা ভিটামিন ডি ক্যাপসুল 40,000 IU, একটা ভিটামিন ক্যাপসুলের দাম হচ্ছে 35 থেকে 40 টাকা। ডাক্তার আপনাকে লিখে দেবে এরকম ট্যাবলেট ক্যাপসুল, সপ্তাহে একটা করে 3 মাস খাবেন। অথচ এই ভিটামিন ডির একমাত্র উৎস হচ্ছে রোদ। রোদের বাইরে আর কোনো জায়গায় ভিটামিন ডি উৎপন্ন হয় না। শাকসবজিতে বলেন, দুধে বলেন, যে ভিটামিন ডি, তা কিন্তু রোদ থেকেই আসে। তাহলে আমরা যদি কিছুক্ষণ রোদ লাগাতে পারি আমাদের শরীরে, তাহলে কিন্তু আর আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় না। মেয়েদের বেশি হওয়ার কারণ, মেয়েদের শরীর যেহেতু বেশিরভাগ ঢাকা থাকে আর রোদে কম যায়, ফলে তাদের ব্যথা বেদনা একটু বেশি হয়। ছেলেরা মোটামুটি যাও খালি গায়ে ঘুরে টুরে বেড়াতে পারে রোদের মধ্যে, মেয়েদের তো সেই সুযোগটা নাই। তারপরে আমরা বলি যতটুকু সম্ভব দিনের আলোতে, এবং রোদ লাগাতে হবে সকাল 11টা থেকে বিকাল 4টা। সকাল 11টা থেকে বিকাল 4টা এই সময়ের মধ্যে যে রোদটা থাকে, এই রোদ 11টার আগের রোদেও তত বেশি ভিটামিন ডি থাকে না, 4টার পরেও বেশি ভিটামিন ডি থাকে না। এই রোদ যতটা পরিমাণ পারা যায়, হাতের, পায়ের, পিঠের কিছু অংশে যতটা পারা যায় রোদ লাগানো, তাহলে কিন্তু আপনি এই ব্যথা বেদনা থেকে অনেকটাই ভালো থাকবেন। যারা ব্যথায় ভুগছেন, তারা সবসময় 12 মাসে চেষ্টা করবেন গরম পানি দিয়ে গোসল করতে, ঠিক আছে? গরম পানি দিয়ে গোসল করতে। আমাদের একটা ট্রিটমেন্ট সিস্টেম আছে, বাথটাবের মধ্যে লবণ গরম পানি দিয়ে এই পর্যন্ত চুবায় রেখে দেওয়া, হট থেরাপি বলি আমরা এটাকে। এটা কিন্তু ব্যথা কমে। কিন্তু আপনাদের বাড়িতে তো আর বাথটাব নাই, এটা সম্ভব হবে না হয়তো। এই যে শীতকালে আমাদের ব্যথা বেশি বাড়ে না যাদের বাতের রোগ আছে, কারণ হচ্ছে ওই যে সূর্যের আলো কম। এবং শীতকালে দেখবেন আমাদের অনেকেরই মন খারাপ থাকে বেশিরভাগ সময়। এরও কারণ কিন্তু এই সূর্যের আলো কম থাকে। এখন তো দিনের পরিমাণ ছোট হয়ে গেছে। এই সূর্যের আলো কম থাকার কারণে আমরা ভিটামিন ডি কম পাই বলেই শীতকালে আমাদের রোগ ব্যাধিও অনেকটা বেশি হয়। কারণ হচ্ছে ওই রোগ প্রতিরোধ ক্ষমতা। ভিটামিন ডি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা রোগ প্রতিরোধ করে। যার শরীরে যত বেশি ভিটামিন ডি, তার রোগ তত বেশি কম, তত কম হবে তার সংক্রামক রোগগুলো। বিশেষ করে শীতের সময় আর একটা রোগ হয়, স্কিন ডিজিজ যেটাকে আমরা বলি, চর্মরোগ যেটাকে বলি আমরা। এইটাও কিন্তু শীতের সময় একটু বেশি হয়। গরমের সময় একটু ঘামাচি হয়, কিন্তু শীতের সময় বিশেষ কিছু চর্মরোগ হয়, দাঁত জাতীয়, তারপরে খুজলি পাছড়া আগে অনেক বেশি হতো, ইদানিং কম হয়। এরও একটা বড় কারণ কিন্তু শুষ্কতা। এখন এই ঠোঁট ফাটে না, কয়েকদিন পরে ঠোঁটে লাগাতে হবে, চামড়া ফেটে যাবে। অনেকেরই চামড়া আমরা ফেটে যায়, হাত পায়ের চামড়া আমরা ফেটে যায়। এর কারণ কিন্তু ডিহাইড্রেশন, অর্থাৎ দুটো কারণে হয়। একটা হলো বাতাসে জলীয় বাষ্প নেই, বাতাস শুষ্ক। দ্বিতীয়ত হচ্ছে আমরাও পানি কম খাই শীতকালে, পিপাসা কম লাগে, এই জন্য কিন্তু পানি কম খাই তুলনামূলকভাবে। গরমে যত পানি খাই, শীতে কিন্তু আমরা অত পানি খাই না। চেষ্টা করা যে শীতকালে যত একটা মানুষের জন্য, পূর্ণবয়স্ক একটা মানুষের জন্য 3 থেকে 4 লিটার পানির প্রয়োজন হয়। সুতরাং এইটা 12 মাস, এটা শুধু যে গরমকালে তা না, শীতকালেও কিন্তু সমপরিমাণ পানিই খেতে হবে, পিপাসা লাগুক বা না লাগুক। এবং চেষ্টা করা এই পানিটা যদি গরম হয় তাহলে ভালো, ওয়ার্ম যেটাকে আমরা বলি, সহ্য করা যায় এরকম গরম। কারণ আমাদের শরীরের মধ্যে কোনো কিছুই কিন্তু ঠান্ডা নেই। রক্ত গরম, গা গরম, ভিতরে তো আরো গরম। নাকের মধ্যে হাত দেন গরম, মুখের মধ্যে হাত দেন গরম, কানের মধ্যে হাত দেন গরম, শরীরে সবই গরম। তাহলে এর মধ্যে যদি আপনি ঠান্ডা জিনিস ঢুকায় দেন, যদিও গরমের সময় খাতে খুব ভালো লাগে, তাহলে শরীরে একটা ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের উচিত
যে গরম পানি পান করা। যারা বয়স্ক আছেন বা বাচ্চারা আছেন সবাই চেষ্টা করবেন সকালবেলায় দুটো ভিটামিন ডির কথা বললাম, আর একটা হচ্ছে ভিটামিন সি। এই দুইটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি সবজিতে প্রচুর পরিমাণে আছে, যত রকম টক জাতীয় জিনিস আছে এবং সবুজ শাকসবজি আছে সবগুলোর মধ্যে ভিটামিন সি আছে। তার মধ্যে সবচেয়ে বেশি আছে লেবুতে, আমরা যে পাতি লেবুগুলো খাই। যদি সম্ভব হয় প্রতিদিন সকালবেলায় খালি পেটে 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার, মানে উষ্ণ গরম, বুঝতে পারছেন আমার কথাটা, উষ্ণ 1 গ্লাস গরম পানির মধ্যে একটা লেবুর রস পুরা দিয়ে তার সাথে 1 চামচ অথবা 2 চামচ যদি সম্ভব হয় মধু থাকলে মধু দিয়ে গুলে যদি খেতে পারেন তাহলে আপনি সারাদিন অনেক ভালো থাকবেন। বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে পারবে। আর একটা টোটকা হচ্ছে যারা বয়স্ক আছেন মোটামুটি এবং যারা মহিলারা আছেন তারা যদি সম্ভব হয় খাঁটি দুধ যদি পাওয়া যায় গ্রামে, আমি জানি না কি অবস্থা, সুযোগ যদি থাকে তাহলে রাতে ঘুমানোর আগে, এটা 12 মাসই করতে পারেন শুধু শীতকাল বলে না, 1 গ্লাস উষ্ণ গরম দুধ যেটা আর কি, তার সাথে 1 চামচ হলুদের গুঁড়া মিশায় খেয়ে নেবেন। অসুখ বিসুখ বাড়ির কাছে আসবে না। সেই হলুদটা সবচেয়ে ভালো হয় ওই যে প্যাকেটের হলুদ না কিনে যদি ওই যে মিলে ভাঙানো যে হলুদ, বা নিজেরা যদি বাড়িতে হলুদ ভাঙায় থাকেন। হলুদ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক। যদি কারো দুধে সমস্যা হয়, যাদের ল্যাকটোজ ইনটলারেন্সি আছে বা আইবিএস আছে, তাদের কিন্তু দুধ খেলে সমস্যা হয়, দুধ সহ্য করতে পারেন না অনেকে, তারা ঠান্ডা করে খাবেন। হ্যাঁ, তারা দই খাবেন দুধের পরিবর্তে, টক দই। দই বলতে কি, আমরা দোকানে যে দোকানে যে টক দই, মানে ঘোষের দোকানে যে টক দই, ওতেও মিষ্টি থাকে। আপনি বাড়িতে দই পাতানো দেখেছেন কখনো? ওইটা হচ্ছে সবচেয়ে ভালো দই, কোনো চিনি টিনি কিছু ছাড়াই, চামচ দিয়ে তোলা যায় না দই, এরাম দই। আর দোকানের দই এরাম ছুঁড়ে মারা দেয় একজনের গায়ে, কোনো সমস্যা হয় না। দই মানে হচ্ছে চামচ দিয়ে উঠানো যাবে না ঠিকঠাক। হ্যাঁ, দইয়ের সাথে হলুদ মিশিয়ে খাবে। যদি দুধ হজম না হয় কারো, দই হজম হবে, ঠিক আছে? দুধ সহ্য না হলেও দই সহ্য হবে। যাদের ল্যাকটোজ ইনটলারেন্সি আছে তারা দুধ সহ্য করতে পারে না, তারা দই খেতে পারবে। দুধে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে, দুধে অনেক ধরনের ভিটামিন থাকে। আর হলুদ তো আগেই বললাম যে হলুদ হচ্ছে আমাদের পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া তৈরি করে, খারাপ ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে। আচ্ছা, এখন এই যে বললাম যে শীতকালে যে গাটা শুকায় যায় বা মুখটুক শুকায় যায়, ময়েশ্চারের অভাব হয়, গা পা হাত পা সবকিছু চরচর করে, এটা থেকে রেহাই পাওয়ার জন্য প্রথমে কি বললাম যে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং ময়েশ্চার মাখতে হবে গায়ে। আমরা নর্মালি কিন্তু ক্রিম মাখি, মুখে ক্রিম মাখি, আর গায়ে কি মাখি কেউ কিছু কি তেল মাখেন? সরষের তেল। আচ্ছা, সরিষার তেল গায়ের জন্য ভালো না, ত্বকের জন্য সরিষার তেল ভালো না। পৃথিবীর অনেক দেশে সরিষার তেল নিষিদ্ধ, রান্নায়ও সরিষার তেল নিষিদ্ধ করা আছে কিছু কিছু দেশে, ঠিক আছে? আচ্ছা, সরিষার তেল অনেকে বাচ্চাদের গায়েও মাখেন, বাচ্চাদের গায়ে সরিষার তেল মাখা যাবে না, ঠিক আছে? সরিষার তেল ভালো না। লোশন, এটাও ভালো জিনিস না, ওর মধ্যে পুরোটাই কেমিক্যাল। আমরা বলছি যে কেমিক্যাল থেকে বেরো আসতে চাচ্ছি, ওটাও কেমিক্যাল, প্লাস টাকাও বেশি। সবচাইতে ভালো হচ্ছে নারিকেল তেল, ওই প্যারাশুট না, একদম ঘানি ভাঙানো অথবা খোলা যে নারিকেল তেল পাওয়া যায়, এইটা হচ্ছে সব থেকে ভালো ময়েশ্চার। এইটা লাগানোর উপযুক্ত সময় হলো গোসল করে উঠেই মাত্র, মানে গা ভেজা থাকা অবস্থাতে সারা গায়ে নারিকেল তেল মেখে দিতে হবে। অনেকেই সরিষার তেল মেখে গোসল করতে যান, ছোটবেলাতে এগুলো আমরা দেখে আসি। এটা একটা ভুল থিওরি। আপনি যখন গোসলের আগে তেল মাখতেছেন, মানে সমস্ত ময়লাগুলোরে আপনি শরীরের সাথে ভালো করে মিশাই দিলেন, এরপর ওর পর্দে পানি চলে গেল, তেলের নিচে ময়লা থেকে গেছে, আর উপরেতে পানি ঢেলে দিচ্ছেন, কোনো লাভ হয় নাই। নারকেল তেল এবং সেটা ব্যবহারের সময়টা হচ্ছে, উপযুক্ত সময়টা হচ্ছে একদম স্নান করে উঠেই গা যে ভেজা ভেজা থাকবে ওই অবস্থাতে, তাহলে অনেকক্ষণ শরীর ময়েশ্চার থাকবে। আচ্ছা, যাদের বাসায় নিজেদের ছোট বাচ্চা আছে তাদের তো বটেই, যেহেতু আমরা বলছি যে এই নলেজটা আপনারা সবাইকে দিবেন, তাহলে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই শীতের সময় সব থেকে বড় সমস্যা যেটা হয় সর্দি কাশি। তো এই সর্দি কাশি থেকে নিউমোনিয়া টার্ন করে এবং এটা ভয়াবহ, তখন কিন্তু হাসপাতালে নিতে হয়। তাহলে নিউমোনিয়া হয়েছে কিনা এটা আমরা বুঝবো কি করে? অহেতুক ডাক্তারের কাছে, এই গ্রামের ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে। তাহলে নিউমোনিয়া বুঝবো কি করে? এই নলেজটা আপনারা সবাইকে দিবেন। আচ্ছা, নিউমোনিয়া বোঝার একটা সিমটম হচ্ছে, প্রথমত তো বাচ্চার শ্বাসকষ্ট হবে। এখন শ্বাসকষ্ট হচ্ছে কিনা ছোট বাচ্চাদের বোঝা যায় না। বুকের এই জায়গাটায়, এই যে খাঁচার মাঝখানে একদম উপরের যে অংশটা, এই অংশটা শ্বাস নেয়ার সময় বসে যাবে। শ্বাস নেয়ার সময় সাধারণত ফুলে ওঠার কথা, আর শ্বাস ছাড়ার সময় বসে যাওয়ার কথা, নর্মালি তাই হয়। কিন্তু যখন নিউমোনিয়া হয় তখন বাচ্চাদের শ্বাস নেয়ার সময় এই বুকের এই জায়গাটা ডেবে যাবে, আর বাচ্চার শ্বাস ঘন ঘন নেবে, নর্মাল যেরকম শ্বাস নেয় তার থেকে ঘন ঘন।
বুকে কান পাতলে আপনি শুনবেন যে বুকের মধ্যে একটা সাঁয় 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 শব্দ হচ্ছে। যদি এই লক্ষণগুলো দেখেন কোনো বাচ্চার বা বয়স্ক মানুষের, তাহলে তাকে দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। কারণ নিউমোনিয়া কিন্তু বাচ্চাদের জন্য যেরকম ভয়াবহ, বয়স্কদের জন্যও কিন্তু নিউমোনিয়াটা হচ্ছে বিপজ্জনক। নিউমোনিয়া হলে কিন্তু বয়স্কদেরও বাঁচানো মুশকিল হয়ে যায়। সেই জন্য এই শীতের সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। জ্বর হলে আর বাচ্চাদের এই যে কাশি সর্দির যে ব্যাপারটা বললাম আর কি, যে নর্মাল যদি সর্দি কাশি হয় সেই ক্ষেত্রে বেস্ট রেমেডি হচ্ছে একটা চামচে 1 চামচ মধু নিয়ে তার মধ্যে 10-12 ফোঁটা আদার রস আর একটু তুলসী পাতার রস, যে কোনো পরিমাণ বাচ্চা যতটুকু খেতে পারে, যে এর কোনো ডোজ টোজ নাই, অ্যালোপ্যাথি ওষুধ যেরকম ডোজ মেপে খেতে হয়, এটা যদি আপনি তাকে মোটামুটি দিনে কয়েকবার খাওয়াতে পারেন তাহলে বাচ্চা খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে। বড় মানুষের জন্য প্রযোজ্য একটু পরিমাণে বেশি লাগবে, ঘন ঘন খাওয়াতে হবে। তুলসী পাতার রস, আদার রস, মধু, সাথে একটু লেবু দিতে পারলে আরো ভালো হয়, লেবুরা। এবং এটা কাশির জন্য অনেক উপকারী। বড়রা এটাকে কফ সিরাপ আকারেও খেতে পারেন যদি বেশি পরিমাণে বানানোর সামর্থ্য থাকে। এই ধরনের সর্দির ক্ষেত্রে আরেকটা হোম রেমেডি হচ্ছে ভাপ নেয়া। গরম পানির মধ্যে, ওই পানি ফুটন্ত পানির মধ্যে ভাপ নেয়া, ঠিক আছে? ওই যে মাথা ঢেকে দিয়ে গরম ভাপ নিবেন, সাথে আপনি মেনথল দিতেও পারেন বা নাও দিতে পারেন, তাতেও কাজ হবে। আর দোকানে মেনথল কিনতে পাওয়া যায়, অল্প একটু মেনথল দিয়ে ভাপ নিলে দেখবেন যে নাক ক্লিয়ার হয়ে গেছে, সর্দি বের হয়ে নাক ক্লিয়ার হয়ে গেছে। এটা হলো বেস্ট আর কি। হ্যাঁ, আর খুব যদি কষ্ট হয় একেবারে, যে মানে অসহ্য, নাক দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, মাথা ব্যথা করতেছে, অস্বস্তি লাগতেছে, সেক্ষেত্রে একটা ওই রূপা বা দীপা বলে একটা ট্যাবলেট আছে, একটা খেয়ে নিলে আপনি দেখবেন যে ঠিক। তবে চেষ্টা করা, ওই যে বললাম প্রাথমিকভাবে চেষ্টা করা যে একটু ভাপ নিয়ে, আপনিও নরসল দিতে পারেন, নরসল সবার জন্য, বড় ছোট সবার জন্য। হ্যাঁ, কিন্তু অন্য কোনো ড্রপ খুব বেশি একটা না দেয়াই ভালো। আর বাচ্চা এবং বড় সবার ক্ষেত্রেই জ্বর শীতকালে তো কম বেশি অনেকেরই হয়, বা জ্বর অলমোস্ট 12 মাসই হয়। তো আগেই বলতেছি যে জ্বর কিন্তু কোনো আলাদা রোগ না, জ্বর হচ্ছে অন্য যে কোনো একটা রোগের লক্ষণ। তো নর্মাল জ্বর যেটা, সেটা ওষুধ খালে 7 দিনে সারে, আর ওষুধ না খালে 1 সপ্তাহে সারে। নর্মাল জ্বর আর যদি কোনো রোগের জন্য না হয়ে থাকে, এই ঠান্ডা মান্ডা লেগে যদি ইনফেকশাস জ্বর বা ফ্লু আমরা যেটাকে বলছি, এটা যদি হয় তাহলে ওটা এমনিই সেরে যায়, বরং ওটা এমনি সারতে দেওয়াই ভালো। জ্বরের প্রধান চিকিৎসা হচ্ছে স্পঞ্জিং, মানে গা মুছে দেয়া আমরা যেটাকে বলি স্পঞ্জিং। এটা নিয়েও একটা ভুল ধারণা কিন্তু প্রচলিত আছে। আমরা বরাবর কিন্তু ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জিং করি, জ্বর হলে ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জিং করি। এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য, দীর্ঘদিন থেকে আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে। ঠান্ডা জিনিস দিলে কি হয়, আগেই বলতে সংকুচিত হয়ে যায়। তাহলে আপনার তাপমাত্রা বেড়ে গেছে, শরীরের ভিতরের তাপমাত্রা বেড়ে গেছে, সেই তাপটাকে বাইরে বের করে দিতে হবে, তাপমাত্রাটা কমাইতে হবে। তাহলে আপনি যদি ঠান্ডা পানি দিয়ে শরীরের উপরে মুছেন, তাহলে আমাদের যে লোমকূপের গোড়াগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে, ঠান্ডা পানি স্কুইজ হয়ে যায়, তাহলে তাপ আর বেরোতে পারলো না, তাপ কিন্তু ভিতরে থেকে গেল। যখনই ঠান্ডা পানি দিয়ে মুছে নিয়ে গেলেন, অল্প একটু সময় ঠান্ডা মনে হবে, একটু পরে হাত দিয়ে দেখবেন যে আবার গরম, জ্বর কিন্তু কমে নাই। তাহলে নিয়ম হচ্ছে ওয়ার্ম ওয়াটার, অর্থাৎ উষ্ণ পানি দিয়ে গা মুছে দিতে হবে। এবং গা মোছার পরে আবার অনেকে আছেন সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে আবার পানিটা মুছে ফেলে, তাতেও লাভ হয় না খুব একটা। এমনি নর্মাল পানিটা চিপড়ায় খুব বেশি না, মাঝামাঝি, যে অল্প কিছু পানি থাকবে, কিছু পানি চলে যাবে, এরকম অবস্থায় গাটা মোছায় দিলেন খালি গায়ে, এবং এই পানিটা বাতাসে শুকাইতে দিতে হবে। তাহলে কি হবে, ওই পানি যে বাষ্প হয়ে যাবে, যেহেতু ভিতর থেকে তাপ বেরোচ্ছে, আমার লোমকূপের গোড়াগুলো খুলে গেছে গরম পানি দিয়ে স্পঞ্জিং করার কারণে, তাহলে খুব দ্রুত জ্বর কমে যাবে। কিন্তু ঠান্ডা পানি দিয়ে যদি আপনি সারাদিনে স্পঞ্জিং করেন, জ্বর কিন্তু কমবে না। ওই যে বললাম যে অনেক ভুল তথ্য আমাদের কাছে আছে, কিন্তু 2 মিনিট পর আবার জ্বর যা তাই হয়ে যায়। এইটা বয়স্করাও নিতে পারেন, যাদের অ্যাবিলিটি আছে তারা প্রতি বছর এই শীতের সিজনের আগে আগে একটা ফ্লু শট নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। প্রতিষেধক, হ্যাঁ, এটা একটা ভ্যাকসিন। আমরা বলছি যে রোগকে ঠেকানোর জন্য বেশ কিছু পদ্ধতি আছে, তার মধ্যে ভ্যাকসিনেশন একটা। তো যাদের সামর্থ্য আছে তারা ভ্যাকসিন নেবেন, আর যাদের সামর্থ্য নাই তারা অন্যভাবে যেভাবে ঠেকানো যায় সেইভাবে ঠেকাবেন। ভ্যাকসিন নিলেও যে হবে না এরকম কিন্তু কোনো গ্যারান্টি কিন্তু নাই, কিন্তু হয়তো তীব্রতাটা একটু কম হতে পারে। ভ্যাকসিন কিন্তু 100% নিরাপত্তা দেয় না কোনো কিছুর ক্ষেত্রে। যারা এই যে করোনার সময় যারা ভ্যাকসিন নিয়েছিল তাদের অনেকেরই পরে আবার করোনা হয়েছিল, কিন্তু অত খারাপ দিকে যায় নাই। সেই জন্য ভ্যাকসিন সামর্থ্য থাকলে বড়দেরটা কিনে নিতে হবে, বাচ্চাদেরটা ফ্রি দেয় কিনা আমি জানি না। আচ্ছা, শীতকালে আরেকটা সমস্যা তৈরি হয় যেটা আমরা হয়তো বুঝতে পারি না অনেকেই, সেটা হলো শীতকালে মানুষের মধ্যে বিষণ্ণতা বাড়ে, মন খারাপ রোগ বাড়ে, এবং এই কারণে শীতকালে আত্মহত্যা হয় বেশি। আপনারা যদি স্টাডি দেখেন তাহলে দেখবেন যে শীতকালে আত্মহত্যার হার অনেক বেশি অন্য বছরের অন্যান্য সময়ের তুলনায়, এবং সেটা বিশেষ করে শীত আসার সময়টাতে, এই নভেম্বর ডিসেম্বরের দিকে। এটাকে বলে উইন্টার ডিপ্রেশন। অকারণেই মানুষের মন খারাপ, কিছু ভাল লাগে না,
কথায় কথায় ঝগড়াঝাটি হয়, মন খারাপ হয়, কেউ গলায় দড়ি দেয়, কেউ বিষ খায়, ইত্যাদি ইত্যাদি। সুতরাং যদি কারো মন খারাপ থাকে এখন থেকে, তাহলে বুঝবেন যে আমার বোধহয় শীতকালীন ডিপ্রেশনে পাইছি। তাহলে মন ভালো করার জন্য যা যা করার তাই করবেন। বুঝা গেছে ব্যাপারটা? আপনার কাছে যদি জানা থাকে, আগে হয়তো জানতেন না, আপনার মন খারাপ অথচ আপনার হাজবেন্ড আপনাকে বুঝতে পারতেছে না, অথবা আপনার ছেলে আপনাকে বুঝতে পারতেছে না, আপনার মেয়ে আপনাকে বুঝতে পারতেছে না, এক কথা বারবার বলতে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। আপনার যে মন খারাপ সে তো জানে না, কিন্তু এবার আপনি জেনে গেলেন যে আপনার কেন মন খারাপ, তাহলে আপনি এবার উদ্যোগ নেবেন, হ্যাঁ তাই তো, আমার তো মন খারাপ, সুতরাং আমাকে মনটা ঠিক করতে হবে। এবং এই মন খারাপের একটা বড় কারণ হয়, ওই যে বললাম যে সূর্যের আলো এই সময়টাতে আমরা অনেক কম পাই। দিনে যতটুকু সময় আমরা সূর্যের আলো পাই, গ্রীষ্মকালে তার থেকে অনেক কম পাই, যার ফলে আমাদের এই ডিপ্রেশনটা বাড়ে। কারণ তাও ঠিকঠাক মতো লাগাই না। তো সূর্যের আলোতে থাকাটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়।